খবরে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া তোলপাড়। শুধু দক্ষিণ এশিয়া না, পুরো পৃথিবী এই সংবাদ খুবই গুরুত্ব দিয়ে চেপেছে এবং কথা বলে যাচ্ছে। রয়টারে তিনি জননেত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার দেওয়ার কারণে বাংলাদেশে আগুন লেগে গেছে। সবচেয়ে মজার বিষয়, যারা এতদিন চিৎকার চেঁচামেচি করলো শেখ হাসিনাকে ধরে এনে ফাঁসি দিবে, ভারতকে বললো শেখ হাসিনাকে দাও, তোমরা তাকে রেখেছো কেন, তারা এখনো বলতেছে শেখ হাসিনাকে আসতে দিবে না। সুর সাথে সাথেই পাল্টে গেছে। মানে একটা অদ্ভুত ব্যাপার, এই সুরটা হঠাৎ কেন পাল্টে গেল, কি কারণে পাল্টে গেল? একেবারে জোকের মুখে মানে জোক চিনেন তো, জোকের মুখে চুন দিলে যেরকম হয় সেরকম ঘটনা ঘটে গেছে। এবং দেখবেন সবাই একেবারে নীরব, শুনছান। কেন? হঠাৎ করেই সব ঠান্ডা হয়ে গেল কেন? চেঁচামেচি শুরু করেছে একদল, আসতে দিবে না। সরকারের ভিতরেই দুই রকম কথা। একদল বলতেছে তাকে আসতে দেওয়া যাবে না, ফ্যাসিস্টকে আসতে দেওয়া যাবে না। আরেক দল বলতেছে সে আসলে তারা ফাঁসি দেবে। মানে তারাই নিজেরাই জানে না যে কি বলবে আর কি বলবে না। শেখ হাসিনা ঘোষণা দিয়ে ফেলেছেন তিনি আসবেন। এতদিন তো বহুত চাপা মারলা আমার ভাবির পোলারা, ফ্যাসিস্ট ফিরে আসে না, পালিয়ে গেছে, এখন কি বলবো? এখন বলো হেলিকপ্টার পাঠাও। তিনি তো এও বলেছেন ফাঁসির দড়ি রেডি রাখো, তারে ফাঁসি দাও। কিন্তু তোমাদের তো সেই সাহস এখন আর কুলাচ্ছে না। আমি নিশ্চিত যদি এয়ারে আসেন, আকাশপথে জননেত্রী শেখ হাসিনা রওনা দেন, তাহলে তাকে বাংলাদেশে নামতে দেওয়া হবে না। এমন হতে পারে যে ওই বিমানকেই অনুমতি দেবে না যে বাংলাদেশে আসুক, যদি জানতে পারে যে এই এয়ারলাইনে আসতেছে। রইল বাকি ফাঁসি দেওয়া, না অ্যারেস্ট করা। এত সস্তা। শেখ হাসিনাকে যদি অ্যারেস্ট করার ক্ষমতাই থাকতো, জেল দেওয়ার ক্ষমতা থাকতো, বা মেরে ফেলার ক্ষমতা থাকতো, আপনারা কি ভেবেছেন তাকে জিন্দা যেতে দিত? যখন 80 মণ ঘি ছিল, রাধার নাচার সময় ছিল, তখনই নাচাইতে পারে নাই। আর এখন তো 80 মণ ঘিও নাই, সে রাধাও নাই, নাচবে কে? যখন শেখ হাসিনা অজনপ্রিয় ছিল দেশে এবং বিদেশে, তখনই আপনারা তাকে জেল দিতে পারেন নাই, ফাঁসি দিতে পারেন নাই। তাকে একেবারে জামাই আদরের মতো আর কি হেলিকপ্টার দিয়ে নিয়ে রেখে এসেছেন। যদিও বলেছেন তিনি পলাতক। আচ্ছা, তিনি যদি পলাতক হন, তাহলে যারা তাকে রেখে আসলো তারা একজন পলাতককে পালানোর সহযোগিতার কারণে তাদের তো কোর্ট মার্শাল হওয়ার কথা। হেলিকপ্টার তো আমি চালাই জানি, শেখ ফরিদ তো চালাই নিয়ে যায়নি, মির্জা আজম তো চালাই নিয়ে যায়নি, আওয়ামী লীগের নেতা মির্জা আজম ভাই চালাই নিয়ে গেছেন, অথবা নারায়ণগঞ্জের শামীম ওসমান চালাই নিয়ে গেছে, এটা না ওবায়দুল কাদের চালাই নিয়ে গেছে হেলিকপ্টার। ওটাকে তারা ফ্লাই করেছে, না আমি শেখ ফরিদ করেছি, না নওফেল সাহেব ওটা চালিয়ে নিয়ে গেছেন, নাকি করুণা বিশ্বাস সেই হেলিকপ্টার চালিয়ে নিয়ে গেছেন, নাকি রোকেয়া প্রাচী চালিয়ে নিয়ে গেছেন, নাকি আমাদের নাহিদা আপা না লোপা আপা চালিয়ে নিয়ে গেছেন? কে চালিয়ে নিয়ে গেল? কে? নিশ্চয়ই বাংলাদেশের যারা বিমান বাহিনীতে চাকরিরত তারা চালিয়ে নিয়ে গেছে, তাই না? গোপালগঞ্জ থেকে তো সাধারণ লোক এসে চালিয়ে নিয়ে যায় নাই। কে নিয়ে গেছে? ভাবির বলারা এর উত্তর দাও। কি বড় বড় ফাল পাড়া লোকগুলো যারা চাপা মারো সারাদিন, জামাতে হেফাজতিরা বিএনপি লোকজন পালায় গেছে। তো পালায় যদি গিয়ে থাকে, পালানো তোমাদের ভাষায় তো শেখ হাসিনা ফ্যাসিস্ট, বিরাট অপরাধী। এত বড় অপরাধীকে যারা রেখে আসলো, সেই 17 জন নাকি 18 জন, তাদের তোমরা আদালতে নিলে না কেন? কারণ কোন অপরাধীকে পালাতে সহযোগিতা করা সেটা তো একই বিরাট অপরাধ। তাদের ধরো দেখি মুরদে আছে কিনা।
পারছো কি? পারো নাই। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? তার মানে হলো যে তিনি পালিয়ে যাননি। বক্তব্য পরিষ্কার, তিনি পালিয়ে যাননি। এতদিন বললা তিনি পলাতক, তোমরা যখন পালাও তখন সেটা হয় হিজরত। যেমন সামারের দেশের সম্পাদক মাহমুদুর রহমান যখন তুরস্কে ছিল, ওটা ছিল হিজরত। গোলাম আজম পালিয়েছিল, সাইদি পালিয়েছিল, তারেক রহমান 17 বছর মুসলেখা দিয়ে চলে গেছিল। ওটা পালিয়ে যাওয়ার সাথে বিবেচনা, মুসলেখা দেওয়া। পালিয়ে যাওয়া সাইতে কি মুসলেখা দিয়ে যাওয়া কি কমা অপরাধ? এটা বললেই তারপর আমাদের কথা বলে আমরা পালিয়ে আছি আত্মগোপনে, সামনে আয়। তো 17 বছর ভাই, সবে তো 18 মাসে 20-21 মাস, আর 2-4 মাস যায় ডিসেম্বরে তো আসবে, এই ঘোষণা দিয়েছে জননেত্রী শেখ হাসিনা। তো ঘোষণাই দিয়েছেন তিনি ডিসেম্বর আসতেছেন। তিনি তো তোমাদের রাষ্ট্রকে চ্যালেঞ্জ করেছেন, তিনি তো তোমাদের জুলাই সন্ত্রাসীদের চ্যালেঞ্জ করেছেন, জুলাই সন্ত্রাসীদের আব্বা মামা খালু চাচা সবাইকে চ্যালেঞ্জ করেছেন তিনি আসবেন। এখন চেঁচামেচি করবে না। এইবার আসি, তিনি প্রথমে আসি তিনি কিভাবে আসবেন? স্থলপথে না জলপথে? যদিও কেউ জলপথ নিয়ে কথা বলে না, জলপথও কিন্তু আছে। জলপথে আসতে পারে নাকি আকাশপথে? আমার ধারণা তিনি জলপথে আসবেন না, আকাশপথে তাকে আসতে দেওয়া হবে না, রইল বাকি স্থলপথ। তিনি হয়তো বেনাপোল পেট্রাপোল দিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তিনি সেইখান থেকে আসলে হয়তো তাকে ঠেকানোর জন্য ওইখানে ট্যাঙ্ক কামান রাখতে হবে। ট্যাঙ্ক কামান ছাড়া তাকে ঠেকানো যাবে না। ওইখানে ট্যাঙ্ক নিয়ে যেতে হবে, কামান নিয়ে যেতে হবে, কয়েক ব্রিগেড, কমপক্ষে কয়েক ব্যাটালিয়ন সৈন্য নিয়ে যেতে হবে। কারণ লক্ষ লক্ষ মানুষ সেখানে যাবে, আপনি গ্রেপ্তার করবেন এত সস্তা? ফাঁসিতে দেওয়ার তো প্রশ্নই আসে না। তিনি যদিও বলেছেন, জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে আমি আদালতে আত্মসমর্পণ করে আসতেছি, তোমরা পারলে আমার ফাঁসি দিও, কোন দড়ি আছে আমি দেখতে চাই, বলেছেন এরকম। এর আগেও বলেছিলেন, কিন্তু ডেট দেন নাই যে আসতেছি। এর আগে যখন বলছিল টুক করে চলে আসবো, হাই রে সিংহ বামের কত ট্রল। এখন ভাবির ভোলারা কি কবা? তিনি আসবেন, তিনি যাহা বলেন তাহা তো করবেনই, আর যাহা বলেননি তা ডেফিনেটলি করবেন। মানে আসার পরে তিনি যাহা বলেন নাই যে আমি আত্মসমর্পণ করাইতে আসছি, তোমাদের করাবো, তো বলতেছেন না যে আমি জেলে আসার জন্য আসতেছি। তিনি জেলে আসার জন্য আসতেছেন না জেলে ঢোকানোর জন্য, তা তো ডিসেম্বর মাসে বোঝা যাবে। জননেত্রী শেখ হাসিনা যদি ঢাকায় প্রবেশ করেন, এই সরকার তো এমনি পড়ে যাবে। আর ধরে নিলাম সরকার পড়লো না, থাকলো, এই দেশের সরকার কোনো কাজ করবে না, ফাংশন করবে না, সচিব কথা শুনবে না, পুলিশ তো এমনি শুনবে না, সেনাবাহিনী মানবে না, আদালত কাজ করবে না, কারণ সবাই তখন ধরেই নিবে এই যে শেখ হাসিনা বুঝি ক্ষমতায় চলে আসলো। আর তাকে জেলে দিবেন অতনালী আদেশের। আমাদের জামালপুরে একটা কথা আছে, শহরের লোকেরা এগুলো বলে, অশিক্ষিত লোকেরা তাদের কথায় ভাষা বলে অতনালী আদেশের, মানে এত সহজ না। এটা বোঝানোর জন্য আমরা এটা বলি অতনালী আদেশের না। এটা মানে এই না যে আদেশের নালীর কথা বলছে, অতনালী আদেশের না মানে হইলো অত সহজ না। আমি চান্স পালে একটু জামালপুর, সরিষাবাড়ি বা ইসলামপুর, মেলান্দ, টাঙ্গাইলের আঞ্চলিক কিছু বিষয় তুলে ধরি, এটা আমার একটা বাতিক। যাই হোক, বা একটা সুযোগ যেহেতু পেয়ে গেছি তুলে ধরি। তো অতনালী আদেশের না, শেখ হাসিনা আপনি জেল দিতে পারবেন না, ফাঁসি দেওয়ার তো প্রশ্নই আসে না। ঢাকায় আসলে আদালত স্থবির হয়ে যাবে, সব কোনো কিছু ফাংশন করবে না। বাংলাদেশের 5 থেকে 6 কোটি মানুষ তার নেতার সমর্থক, আপনি তারা ফাঁসি দিবেন আর এই মানুষগুলো বসে থাকবে? এত সহজ? এইবার কি কি সম্ভাবনা থাকে? প্রথমত তাকে হত্যা করা হতে পারে। কারা হত্যা করবে? পাকিস্তানের ISI জঙ্গিরা হত্যা করতে পারে, কোনো সন্দেহ নেই। এই সম্ভাবনা রয়েছে। সেনাবাহিনী তাকে গুলি করে মারবে, এই রিস্ক নিবে না। সেনাবাহিনী ষড়যন্ত্র করতে পারে, ষড়যন্ত্র করে এই মৌলবাদী জঙ্গিদের আত্মঘাতী হামলা ঘটিয়ে হত্যা করার চেষ্টা করে, যেমন 21 আগস্টে চেষ্টা হয়েছিল, সেম কাহিনী ঘটতে পারে। কিন্তু যদি এটা ঘটে, ধরে নেন শেখ হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনী, পাকিস্তানের ISI, তুরস্করা মিলে ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে হত্যা করলো, ফলাফল কি হবে জানেন? যারা মনে করতেছে শেখ হাসিনাকে হত্যা করলেই এই দলটি শেষ, এটা একেবারেই বোকামি। তার খালেদা জিয়া নাই, তাতে বিএনপি টিকে নাই। ধরেন তাকে মেরে ফেললো, তাতে কি আওয়ামী লীগ শেষ হয়ে যাবে? খালেদা জিয়া মারা যাওয়ার পর তো আওয়ামী লীগ শেষ, বিএনপি তো শেষ নেই। খালেদা জিয়া মরে যাওয়ার পরে যদি, কোথাকার কোন খালেদা জিয়া, সে মরে যাওয়ার পরে যদি, কোথাকার কোন মানে আমার সাথে মিলাইলাম না, শেখ হাসিনার তুলনায় তিনি কোথাকার কোন খালেদা জিয়া? আমার সাথে না, তিনি নিজে প্রধানমন্ত্রী ছিলেন,
তার হাজবেন্ড দেশের জেনারেল ছিল, জোর করে প্রেসিডেন্ট হয়েছিল, তার পোলা এখন প্রধানমন্ত্রী। নিঃসন্দেহে তিনি আমার সাথে অনেক বড়, কিন্তু শেখ হাসিনার কাছে তিনি তাই কোথাকার কোন খালেদা জিয়া। এটা শেখ হাসিনার কাছে বলছে যে কোথাকার কোন খালেদা জিয়া। খালেদা জিয়া মারা গেলে যদি বিএনপি টিকে যায়, তাহলে শেখ হাসিনাকে মেরে ফেললো কেন আওয়ামী লীগ টিকবে না? তারা তো সন্তান আছে, সজীব ওয়াজেদ জয়, তারা তো সন্তান আছে, পুতুল। তারেক রহমানের মতো 8 পাস লোক যদি এসে দেশের প্রধানমন্ত্রী হতে পারে, তো পুতুল কি করবে? তারেক রহমান, সজীব ওয়াজেদ জয় কি করবে? তাদের পড়ালেখার সম্পর্কে তো যোগ্যতা আপনাদের জানার কথা, তাই না? এখন রইল, হ্যাঁ দেরি হইতে পারে। বিএনপি 17 বছর পরে আসছে, আওয়ামী লীগ নয় 17 বছরই লাগবে, আসবে তো, ঠেকা রাখতে পারবেন না তো। দেখে যাব, মরার আগে অন্তত আওয়ামী লীগ ক্ষমতা 17 বছর, এখনো গড় যে আয়ু তাতে অন্তত 15-16 বছর আরো বাঁচবো কমপক্ষে, দেখে যেতে পারবো। 17 বছর পরে নয় আসবে, তাতে কি? আবার ওই যে একদল বলে যে বলছে ভারত থেকে ষড়যন্ত্র করে, তাহলে তারেক রহমান কি লন্ডন থেকে ষড়যন্ত্র করতো? এই প্রশ্নটা আসে না? আপনারা যদি বলেন শেখ হাসিনা ভারত অবশ্যই ষড়যন্ত্র করে, তারপর বলে ভারত তাকে জায়গা দিল কেন, তো লন্ডন তারেক রহমানের জায়গা দিল কেন? তুরস্ক, এই যে ফাত্রা একটা আছে না, সামারের দেশের সম্পাদক, তার জায়গা দিল কেন? গোলাম আজমদের সৌদি আরব, পাকিস্তানেরা লিবিয়াতে বঙ্গবন্ধু খুনিদের জায়গা দিয়েছিল কেন? তখন খুব বালা, তাই না? এবার আসেন, শেখ হাসিনাকে যদি মেরে ফেলে 17 বছর লাগবে না এই ক্ষমতা আসতে, এই বাংলাদেশটা সাথে সাথে 3 টুকরা হয়ে যাবে। ওই যে পেয়ারা পাকিস্তান যায় যায়, বাংলাদেশের এখানে ব্যস্ত রেখে ভারত, বলেছিলাম না যে ভারত হলো একটা কূটনৈতিক চাণক্য নীতির দেশ, সে যে কি করবে আপনি সহজে ধরতে পারবেন না। আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে বেলুচিস্তান ভেঙে ফেলবে, পাকিস্তান ভেঙে ফেলবে, ভাঙতেছে কিনা? কাশ্মীর, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, যেটা পাকিস্তান অধিকৃত কাশ্মীর, সেটাও হাত থেকে যায় যায়। তারা তো ঘোষণাই দিয়েছে তারা সীমান্ত খুলে দাও, ভারত চলে যাবো, এবং ভারতের কাছে ওষুধ খাদ্য চেয়েছে। বেলুচ যায় যায় ডিক্লারেশন দিয়ে দিয়েছে, সেটা অন্য প্রসঙ্গ, রাত 10টায় লাইভে এসে বলবো। পাকিস্তান তো 3 টুকরা হইতে যাইতেছে, বুঝতে পারছেন তো? ইহাকে বলে ভারতের দাবার চাল। দাবা খেলছেন তো? ঘোড়ার চাল দিয়ে দিছে, দাবাতে ঘোড়ার চাল দিয়ে দিয়েছে। ভারতবর্ষে নেই, ভারত ঠিকই কাজ করতেছে। অনেকেই বলছে আমাকে, ফরিদ আপনি কি মনে করেন ভারত তো কিছু করে না, আওয়ামী লীগকে তো, ভারতের কাছ থেকে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা না, মাঠ তৈরি করে দেওয়া। ক্ষমতায় তো আপনার যোগ্যতা আসতে হবে। কেউ ক্ষমতায় কাউকে বসায় দিতে পারে, ইউনেস্কো বসাইছিল তো টিকে থাকতে পেরেছে, তারেক রহমানকে তো বসাই দিয়েছে, টিকতে পারতেছে। আপনার যোগ্যতায় আপনাকে বসাই দিলে কি বসতে পারবেন? কালকে ভারত সেনাবাহিনীতে শেখ হাসিনাকে বসাতে সরকার টিকবে? কালকে আমেরিকা এসে শেখ হাসিনাকে বসাই দিল, মনে করেন সরকার টিকবে? টিকতেছে এই সরকার? টিকতেছে না। কারণ কি? যেটা বলতেছিলাম যে আমেরিকা যদি কালকে কেউ কাউকে বসায় দেয়, তাতে কি কেউ ক্ষমতায় থাকতে পারবে? তাহলে তো ডক্টর ইউনূস চাইতো না। ওই যে আমার ভাবির ফোলাদের এমপি বানাইছে, কয়দিন এমপি গিরি থাকবে? কিন্তু যদি এটা সত্যি গণভোটে আসতো, জনগণের কাতে চড়ে আসতো, তাহলে কিন্তু আওয়ামী লীগ এত লম্বা লম্বা কথা বলতে পারতো না, আমি এত লম্বা লম্বা কথা বলতাম না। আমার ভাবির পোলারা যদি জনগণের ভোটে আসতো, আমি কথা বলতে পারতাম না। কারণ জনগণের ভোট আলাদা জিনিস রে ভাই, সেখানে আমার চাপাতে কাজ হইতো না তখন। কিন্তু এখন কেন কাজ হয়? কারণ জনগণের ভোটে আসে নাই, তাই ভাবির পোলারা দৌড়ের উপরে থাকবে। তো আওয়ামী লীগ জনগণের ভোটেই আসবে। ক্ষেত্র তৈরি করা দেওয়া আলাদা জিনিস, ক্ষেত্র তৈরি করে দিতেই পারে যে কোনো দেশ, ব্যক্তি, সংস্থা করে, এটা করবে, সারা পৃথিবীতেই তা করছে, কোথায় করে না? এই দেশের এই উপমহাদেশের রাজনৈতিক দলগুলো ব্রিটিশরা করে দিয়েছে। কংগ্রেস বলেন, কমিউনিস্ট পার্টি বলেন, এগুলো সব কারা বানাইছে? এমনকি যে আহলে হাদিস, এগুলো কারা বানাইছে? এগুলো ব্রিটিশরা বানাইছে। তো এগুলো থাকতেই পারে, সহযোগিতা করতেই পারে, এবং করেছে। সারা পৃথিবীতে এটা চলে। কিন্তু যখন আপনি ক্ষমতায় যাবেন, জনগণ যদি আপনাকে পছন্দ না করে, কতদিন আপনাকে রাখা যাবে? কতকাল? 1 বছর, 2 বছর, এরশাদ সবচেয়ে বেশি ছিল 9 বছর জোর করে। তারপর তো তাকে সরে যেতে হয়েছে, সরে যেতে হবে। তারেক রহমান 4 মাসে কি করেছে আপনারা তো দেখেছেন। শেখ হাসিনা তো এমনি ঘোষণা দেয় না আমি আসতেছি, কারণ তিনি বুঝে ফেলেছে এই দেশের জনগণ তো রেডি। আপনি দেখেন 15-20 দিন আগেও রিক্সাওয়ালাদের বলাইলো বাংলাদেশের পত্রিকাগুলো,
মিডিয়াগুলো ভারত দখল করবে, শেখ হাসিনা গালি দেয়। এখন দেখেন মিডিয়া 48 ঘন্টার মধ্যে শেখ হাসিনা শুধু বলেছেন আমি আসতেছি, 48-72 ঘন্টার মধ্যে মিডিয়া পাঠিয়েছে। এখন মিডিয়া বলতেছে শেখ হাসিনাই ভালো ছিল, বলতেছে না? আপনি দেখেন এই গত 48 ঘন্টা রিক্সাওয়ালাদের দেখেন বয়ান দিতেছে না, যে আমরা সিএনজি যারা চালায় তাদের বয়ান দিতেছে, রিক্সাওয়ালাদের বয়ান দিতেছেন। ঠিক মিডিয়া কিন্তু পোল্টে নিয়ে নিতেছে, এইভাবে আস্তে আস্তে টার্ন নিয়ে এই প্রথম আলো দেখবেন কিছুদিন পরে বঙ্গবন্ধুর প্রশংসা শুরু করবে, ডেইলি স্টার দেখবেন শেখ হাসিনার প্রশংসা শুরু করবে, ছাত্রলীগের সাদ্দামের প্রশংসা শুরু করবে, আমাদেরও ঢাকা শুরু করবে। দেখবেন বেশি দিন নাই ঢাকা শুরু করবে। এই ডিসেম্বর মাসের আগেই জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসার আগে আমাদেরকে দেখবেন টিভিতে ডাকবে, আমাদের পত্রিকা এখন আমাদের কথা ছাপবে, সুর পাল্টে দিয়েছে 48 ঘন্টায়। আজকের গুলো দেখেন রিক্সাওয়ালা বলতেছে আগেই তো ভালো ছিলাম, কিছু ভাত পাইতাম। একজন বলছে 3 জনের মাদ্রাসার টাকা বেতন দিতে পারতেছি না, কেমনি দিবে, এগুলো বলা শুরু করছে না? আগে আমাদের কথা ছাপলে পত্রিকা পুড়ে ফেলতেছে, তো কালের কোনটা একটা নিউজ পত্রিকা নাকি পুড়ে ফেলবে, আমাদের কথা টিভিতে তো ডাকে। এইটা দেখেন কিছুদিনের মধ্যে টাকা শুরু করবে, ডিসেম্বরের আগে নিশ্চিত থাকেন আপনি। আওয়ামী লীগের লোকজনদের আমাদেরকে টাকা শুরু করবে, কারণ তারা সিমটম পেয়ে গেছেন। তো আজকে দেখেন রিক্সাওয়ালা সিএনজিওয়ালাদের নিউজ বাংলাদেশ মিডিয়াগুলো ছাপতেছে, আপনি দেখেন ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। সুর পাল্টে গেছে কিন্তু। আর বারবারই বলেছি যে এই আমি কতবার বহু আগেই বলে আসছি যে এই আমেরিকায় কিন্তু ভারত এবং আওয়ামী লীগের বন্ধু হবেই। ওই যে হুরমুজ প্রণালী কি করছে জানছেন তো? 20% ট্যাক্স এখন আমেরিকাকে দিতে হবে, ডোনাল্ড ট্রাম্প আজকে ঘোষণা করেছে। যারা বলছেন না আমেরিকা শেষ, আমেরিকা হেরে গেছে, ভারতের বুদ্ধিজীবীরা বলে আমেরিকা হেরে গেছে, ভারতের সমরবিদেরা বলে হেরে গেছে, আর বাংলাদেশে তো হেরেই গেছে আমেরিকা। কিন্তু সর্বশেষ খবর জানেন 20% ট্যাক্স আমেরিকারে দিতে হবে, আজকের ঘোষণা। যত যাবে ওইখানে তেলের জাহাজ কেজি চাইবার তামা করে ফেলছে ইরান। এমনই ডর দেখাইছে যে বাপের জানাজায় পোলা আসে না প্রেসিডেন্ট হওয়ার পরও, এমনই তবদা লাগাই দিছে। মানে এখন পানি করে লোয়া হয়তো ইরানের ওই খমেনির পোলারে আল্লাহ ছাড়া নাকি কারো থেকে ডরে না, বাপের জানাজায় উপস্থিত হয় না, এরকম মর্ত। এত বড় বিপ্লবী, এত বড় মানে মুমিন যে কয় আল্লাহ ছাড়া আমরা কারোতে ডরাই না। এই আমেরিকার ইসরায়েলি বেশি ডরায়, বাপের জানাজায় থাকে না। তখন এমন না যে বিদেশে তার জানা যাইতেছে, নিজের দেশে সেখানে মোস্তফা খমেনি থাকার মুরদে খোলায় নেই। যাই হোক, অন্য যে প্রসঙ্গে ছিলাম, শেখ হাসিনা অবশ্যই আসবেন। কেন আসবেন? কারণ এই দেশ তার বাপের, এই দেশ তার। আমি আপনাকে বলেছিলাম কিনা যে পৃথিবীতে কেবল একমাত্র মানুষ যে বলতে পারে এটা আমার দেশ এবং আমার বাপের দেশ। আমরা বলতে পারি আমার দেশ, আমাদের দেশ, কিন্তু আমার বাপের দেশ বলতে পারবো না। শেখ হাসিনা তা পারেন। তিনি এই দেশে আসবেন না, কে যে ভাবির বলারা থাকবে? আওয়ামী লীগ এই দেশে থাকবে না তো সাইদি নিজামীর দল থাকবে, আর ছাত্রলীগ কি বসে বসে মোয়া খাবে? আর আওয়ামী লীগ যারা করে বসে বসে কি গল্প করবে? স্বাধীনতা বিরোধী দলের এই দেশে থাকবে, আর আওয়ামী লীগ বুঝি 17 বছর বসে থাকবে? আশা করেন বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপির মতো 17 বছর বসে থাকার দল না। বাংলাদেশ ছাত্রলীগ 17 বছর অপেক্ষা করার দল না। শেখ হাসিনা যদি ডিসেম্বর মাসে ডিক্লেয়ার নাও দিতেন, তাও 27 সালে এই সরকার থাকতো না, আর এখন তো আরো থাকবে না। নিশ্চিত থাকেন 27 সালে এই সরকার থাকতেছে না, অন্তত তারেক রহমানের মুসলেকা সরকার থাকতেছে না, এটা লিখে রাখেন আপনারা। এখন বলুন তাহলে কি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে? আমি তো বললাম না, দেখেন কি আসে, দেখতে থাকেন ক্ষমতায়। আপনাদের পরিচিত মুখেরাও চলে আসতে পারে ক্ষমতায়, দেখতে থাকেন। আওয়ামী লীগ তো আসবেই, এটা তো কোনোই সন্দেহ নেই, ঠেকাইতে পারবেন আপনি। আমার ভাবির পোলারা যদি এমপি হইতে পারে, যারা মেম্বার হইতে পারে না, সাকি জোনা চাকি যে 5টা ভোট পাবে না, সে যদি উপদেষ্টা পরিষদে যাইতে পারে, এমপি হইতে পারে, তাহলে আওয়ামী লীগের লোক কি করছে আপনারা? আওয়ামী লীগের 5 থেকে 6 কোটি মানুষ আওয়ামী লীগের নেতা কর্মী এবং সমর্থক। আপনি সেই দলকে নিষিদ্ধ করে টিকে থাকবেন? এবার বলতেছে বিদেশিদের সহযোগিতা, কোন দেশ শেখ হাসিনাকে সহযোগিতা করবে? এটা তো আপনি এখনই বুঝবেন না। সবই যদি আগেই বুঝে যান তাহলে তো ঠেকাই ফেলবেন। আপনি যদি আগেই জেনে যান যে মেসি কোন দিক থেকে গোলটা শুটটা নিবে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো কোন দিক থেকে হেডটা নিবে, তাহলে তো আপনি যাই নিয়ে গেলেন পেনাল্টি কিকটা ডাইনে মারবে না বায়ে মারবে। এটা যদি আগেই জেনে যান তাহলে তো সবই শেষ। দুর্বল গোলকিপার হইলেও তো ঠেকাই দিবেন। তো এগুলো আপনি জানতে পারবেন না। ভারতের কাছে মনে করেন, ভারতের খুব বোকা মনে করেন না? ভারত খুব ধীরে সুস্থে মাটির নিচ দিয়ে, ওই যে গ্রামের বাড়িতে ঘর দেখেছেন, ঘর লেপে যখন দেখবেন মাটির নিচ দিয়ে একটা পোকা যায়, যখন যায় খালি ওই যে শিরশির করে যায়, দাগ হয় আর মাটি ফেটে যায়, পোকা আর দেখা যায় না। আমরা ওটা বলি উঠসিঙ্গে।
জামালপুর জেলার লোকজন, গ্রামের লোকজন বলে মাঠের নিচ দিয়ে যায়, আর দেখা যায় যাওয়ার পরে যখন সে চলে যায় তখন দেখা যায় দাগ হয়েছে, ডাইনে থেকে বামে গেল, উত্তর থেকে দক্ষিণে গেল, দক্ষিণ থেকে পূর্ব থেকে পশ্চিমে গেল। তার আগে বুঝতে পারেন? তো ভারতকে আপনি বুঝতে পারবেন না, আপনি বুঝেন না যে ভারত সারা পৃথিবী নিয়ে খেলেছে। সে বাংলাদেশ নিয়ে চিন্তা করার তার সময় আছে? শুধু শুধু পাকিস্তানকে নিয়ে পড়ে থাকার তার সময় আছে? ইউরোপীয় ইউনিয়ন তার সাথে চুক্তি করে, অস্ট্রেলিয়া আসে, নিউজিল্যান্ড আসে, জাপান শেষে আইসা বলতেছে আমার বড় ভাই, আমেরিকা আসে, দুবাইয়ের সুলতান উইদাউট নোটিশে চলে আসে, ইরান তারে বলে যে ভাই বাঁচাও, আপনারা যত চাপাই মারেন। তো সেই ভারতকে আপনি বুঝবেন কি করবে? আমেরিকারও বিশ্বাস করা যায় না। সে সকালে যদি আমার পক্ষে থাকে, বিকালে আপনার পক্ষে, বিকেলে যদি আপনার আমার পক্ষ ছেড়ে দিয়ে আরেকজনের পক্ষে যাবে। আমেরিকার কোনো ট্রাস্ট করতে পারবেন আপনি, সে কার পক্ষ নিবে? কিন্তু ভারত এবং রাশিয়া এই ধরনের দেশগুলো তাদের বন্ধু শত্রু পার্মানেন্ট, মোটামুটি পার্মানেন্ট। তারা বন্ধুর প্রতি, বন্ধুকে রক্ষা করার জন্য তারা যা ইচ্ছা তাই করবে। আমেরিকার যারা বন্ধু ছিল একটা বেঁচে আছে দেখেন তো দেখি ওই দেশের অবস্থা। পাকিস্তানের অবস্থা দেখেন তো, বিগারিস্তান। আফগানিস্তানের অবস্থা দেখেন তো এখন কি অবস্থা। তো এই তারেক রহমানের পক্ষে থাকলেই আমেরিকা কি তারেক রহমানকে ক্ষমতায় বসানোর জন্য আসবে? সে তার নিজের স্বার্থ উদ্ধার করবে, তার স্বার্থ উদ্ধার করার শেষ। তো এখন আর দরকার নেই তো আপনার। ভাঙা কুলাতে যখন ময়লা ফালানোর পর কি কুলাটা কোথায় ফেলেছে? ঢিল মেরে ফেলে দেয় বিভিন্ন জায়গায়। তারেক রহমানের দশা তাই হবে। আপনি কি মনে করেছেন শেখ হাসিনা এমনি ডিক্লেয়ার দিয়েছে শূন্যের উপরে? যদিও জানি যে এই সুযোগে কিছু ধানের মধ্যে সিটা আছে, তার আশেপাশে যত নেতা আছে কিছু কিছু এবার পালাবে খুব ভালো হবে। মানে যেতটুকু বাদ ছিল, মানে এইবার আরো আওয়ামী লীগের কর্মীরাও কিন্তু, নেতারাও কিন্তু ধরা খেয়ে গেছে। আওয়ামী লীগের নেতাদেরও কিন্তু আবার প্রমাণ দিতে হবে যে তারা নেত্রী কথায় কি করে। আমি ছাত্রলীগের কিছু পোলাপানের সাথে কথা বলছি, নেতাদের লক্ষণ কিন্তু ভালো না। নেতাদের লক্ষণ বেশি ভালো না, কিন্তু জনগণ সাথে থাকবে। আওয়ামী লীগের অনেকে কিন্তু মনে করে শেখ হাসিনা আসবে না। অদ্ভুত না? কিন্তু আমি নিশ্চিত যে আওয়ামী লীগ না করলেও আমি নিশ্চিত শেখ হাসিনা আসবেন। আমি নিশ্চিত আসবেন, এবং বাংলাদেশে ঝড় তুফান শুরু হয়ে যাবে। মানে রাজনৈতিক ঝড় তুফান, সাইক্লোন শুরু হয়ে যাবে, এটা আমি জানি। কিন্তু আওয়ামী লীগের বড় বড় নেতা অনেকগুলো তার সাথে আসবেন না, পালায় যাবেন কোন ভেজালে না পড়ে। যারা ফেসবুকে এসে কথা বলতে পারে না, ফেসবুকে পোস্ট দিতে পারে না শেখ হাসিনার জন্য, তারা তো বিশ্বাস কিভাবে করবে? ছাত্রলীগের অনেক নেতারা চিনি, পোস্টই দেওয়া সাহস হয় না। সে জেলার নেতা হোক, কেন্দ্রীয় নেতা হোক, উপজেলার নেতা, সাহসই হয় না পোস্ট দেওয়ার। তারা তো ভাববে শেখ হাসিনা আসবেন না। কিন্তু যখন ক্ষমতায় থাকবে তখন বিরাট বড় নেতা, তার বাপ এত বড় নেতা, দাদা এত বড় নেতা, কারা করে বাপ দাদা মুক্তিযোদ্ধা দুইটাই, কিন্তু কামের বেলা ঠন 2.5 লক্ষ মানুষ মুক্তিযুদ্ধের ভাতা নিয়েছে। এর মধ্যে 1 লক্ষ তো ভুয়া, 1.5 লক্ষ তো জেনুইন। 1.5 লক্ষের পরিবারের কয়জন আপনি পোস্ট দিতে দেখেন? ছাত্রলীগের হাইরে সেলফি লিগ পাবারে বাবা, কমিটি, উপকমিটি, সাব কমিটি, আরো কত কমিটি, কমিটি সেলফি লিগ নাই, এখন মাঠে নেই। পোস্ট দেওয়ার মুরদ নাই তাদের, বরং অন্যান্যদের প্রশংসা করবে। খোদ শেখ হাসিনার ছবি দিয়ে পোস্ট দেখি প্রতিদিন একটা করে, সাহস কত আছে, তাও দিবেন। শুধু ছবি, কথা তো বলার মুরদই নাই, কিন্তু বিরাট বড় নেতা, তখন বিরাট বড় নেতা আমরা জানি তারা হবে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। শেখ হাসিনা কিন্তু আসবেন, তিনি যা বলেন তা তিনি করবেনই, তাকে কেউ ঠেকা রাখতে পারবে না। তিনি যদি মারাও যান তাও আসবেন, তিনি যদি জীবিত থাকেন তাও আসবেন, তিনি আসবেনই, তাকে আসতেই হবে। কারণ বাংলাদেশে এই মুহূর্তে যে অবস্থা, তার না আসার উপায় নেই। কারণ তার কর্মীরা বিপদে, তার কর্মীরা চূড়ান্ত বিপদে। এটাই হচ্ছে একজন নেতার গুণ, যে কর্মীরা যখন বিপদে তিনি আর বসে থাকবেন না। এবং এই দেশের জনগণ বিপদে, এই দেশের অর্থনীতি ধ্বংস, রাজনীতি ধ্বংস, গণতন্ত্র ধ্বংস, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস, তাই তিনি আর বসে থাকবেন না, বসে থাকতে পারেন না, আসতেই হবে তাকে। আর মোক্ষম সময়ে নেতারা আসে, এটাই স্বাভাবিক। বিপদের সময় তো নেতার কাজ, শুধু তো সুসময়ের জন্য নেতা না। আর তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যারা বলছেন না পালায় গেছে, পলাতক আনতেন, তিনি কিন্তু চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছেন, পারলে এখন তাকে ঠেকান, পারলে এখন ঠেকান। আর যদি শেখ হাসিনা মারা যায়, সেনাবাহিনী যদি আওয়ামী লীগের উপরে গুলি চালায়, ছাত্রলীগের উপরে, নিশ্চিত থাকেন এই সেনাবাহিনীর ভবিষ্যতে খতম হয়ে যাবে। বাংলাদেশের সেনাবাহিনী বিলীন হয়ে যাবে যদি বাংলাদেশের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের উপরে বা সাধারণ মানুষের উপরে গুলি চালায়। সেনাবাহিনী একদিন বাংলাদেশে থাকবে না। আর ইন্টারন্যাশনাল চাপে তো পড়বে, মিশন আর যে মসমসায় মিশনের ভাতা পাওয়া সব বন্ধ হয়ে যাবে যদি গোলাগুলি শুরু করে, মিশনে যাওয়া বন্ধ হয়ে যাবে। তারা ষড়যন্ত্র করতে পারে, কিন্তু আওয়ামী লীগের আর্মির ভিতরেও তো মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ রয়েছে,
তারা তো বসে থাকবে না। আওয়ামী লীগের ভিতরেও তো রয়েছে না, আওয়ামী লীগের ভিতরে, আর্মির ভিতরেও তো আওয়ামী লীগের লোক রয়েছে। কম হতে পারে, সংখ্যা অবশ্যই কম, কিন্তু আছে তো, তারাও তো বসে নেই। ওই যে 3 জেনারেলের কথা একদিন রটাইলেন, তারাও তো বসে নেই। ওটা তো বাইরের জেনারেল, ভিতরেও 2-4 জন তো থাকতে পারে। সেনাবাহিনী সবই তো রাজাকার আলবদর হয়ে জানি। যতই আলী, ওমর, বক্কর, ওসমান, ফাতেমা, তারপর আয়সা ব্রিগেড বানান, কোম্পানি বানান, 2-4 জন তো মুক্তিযুদ্ধের পক্ষের লোক আছে, তারা তো বসে নেই। পুলিশ তো রেডি হয়েই আছে। বাংলাদেশের খেলাটা তো দেখাবে বাংলাদেশের পুলিশ আগামীতে। পুলিশের ইয়ের কি মনে করেন, হাতি যেমন ভোলে না, পুলিশও তেমন ভুলবে না। আমাদের গ্রামে গঞ্জে একটা কথা আছে, পুলিশ যদি মায়ের লাং হয় তা বিশ্বাস করতে নাই। পুলিশের বোধাই মনে করছেন আপনারা, পুলিশের বোধাই মনে করেন না। যারা মনে করছেন পুলিশের জ্বালাইছেন, থানা জ্বালাইছেন, উদ্ধার করে ঝুলাই রাখছেন, জ্বালাই দিচ্ছেন, পুড়ে ফেলছেন, মনে করছেন যে পার পেয়ে যাবেন, অত নালে হাতে সেটা না। আওয়ামী লীগ কিছু করুক আর না করুক, পুলিশ দেখবেন আপনাদের কি করে। যারা এগুলো করছেন না, হয়তো তারা পালায় যাবে, তাদের বাপ মা 14 গোষ্ঠী মিলা পালাবে। যে পুলিশকে জ্বালিয়েছে, পুড়িয়েছে, গুলি করেছে এবং প্রকাশ্যে ঘোষণা দিয়েছে, তাদের বাপ মা বুঝে যাবে, সব একবারে চলে যাবে আমেরিকা, ভিসা নিয়ে বসে আছে যাওয়ার জন্য। দেখতে পারবেন আর কয়দিন পরে খেলাটা। তবে জননেত্রী শেখ হাসিনা এই ঘোষণা দিয়ে খুব ভালো কাজ করেছেন। এই 5 মাসে, এই ডিসেম্বর আসার আগে মাঝখানে প্রায় 5 মাস রয়েছে, দেখবেন এর মধ্যে কি কি ঘটে আর কি কি রটে, আর কারা কারা পালায়, কারা কারা থাকে দেখবেন। তো ভাবির পোলারা, শেখ হাসিনা চলে গেলে, হেলিকপ্টারে গেলে তো বলো পালাই গেছে, তো তোমরা যখন পালায় যাবা তখন আমরা কি বলবো, হিজরত করছো, সওয়াবের কাম করছো বলবো, তাই না? আর জামাতিরা, বিএনপি মনে করেছিল যে জামাতের সাথে ঐক্য করলে যে তাদের বেজায় ফায়দা হবে, কিন্তু ফায়দা কিন্তু ছড়াই দিবে জামাত এই তালাই ছিল যে বিএনপি নামক সংগঠনটাকে ধ্বংস করে দিবে, ধ্বংস করে দিয়ে তারা বিরোধী দলে থাকবে সারা জীবন। এই প্ল্যানে তারা আগাচ্ছে এবং এখনো ওই কাজই করতেছে। বিএনপির অর্ধেক তো জামাতি, বিএনপির অর্ধেক লোক তো জামাতি। আওয়ামী লীগেই 10-15-20% জামাত হয়ে গেছে, আর তো বিএনপি তো অর্ধেক সরাসরি জামাত। তারপরে 50% যে আছে সেটাও জামাতের কোলে উঠে বসে আছে কিনা কিভাবে জানলেন? জামাত এটাই চাচ্ছিল, জামাত লাভবান হয়েছে। আর যারা সিংকুমাম আছেন খুব ফাল পারছিলেন যে শেখ হাসিনা চলে গেলে নাচবেন, হারমোনিয়াম দিয়ে গান গাইবেন, গান গাওয়া বাড়াইছে না এখন, উদিসির দোকানে আগুন লাগাইছে না। রাজনৈতিক শক্তি যদি আপনার না থাকে, কোনো সাংস্কৃতিক চর্চা আপনি করতে পারবেন না, প্রশ্নই আসে না। আগে রাজনৈতিক শক্তি থাকে। অনেকেই বলে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে গিয়ে আমরা মৌলবাদ উত্থান, জি না শোনার চান? আপনাকে রাজনৈতিক ক্ষমতাই আপনার নাই, আপনি সাংস্কৃতিক কর্মকাণ্ড করবেন কেমন? আপনি সিনেমা হল নাই দেশে, 1200 সিনেমা হল ছিল, এখন 120টা আছে কিনা সন্দেহ। যাত্রা নাই, নাটক নাই, গান নাই, বাদ্য নাই। এখন গান গেলে আপনি, আগে হাটে ঘাটে মাঠে দেখতাম বয়াতিরা গান গাইতে, এখন পান আপনি খুঁজে ধরে চুল কাটে দেয়, জুতোরা ভেঙে ফেলে, গান গাইতে দেয় না। ওয়াজ বাসে, এখন ওয়াজ বাজে, আগে বাসে শুনতাম গান, এখন বাজে ওয়াজ। আরে ভাই, মডেল মসজিদ আওয়ামী লীগের বানানো মডেল মসজিদে সাইদির ওয়াজ বাজে, আমার সরিষাবাড়ি এলাকায় বাজছে 45 মিনিট। তারপর আমি কি করে, শুরু হতে 10 মিনিটের সময় আমার ফোন দিয়েছে, 45 মিনিট সাইদির ওয়াজ বেজেছে আমাদের সরিষাবাড়ির মডেল মসজিদে, আপনি জানেন? তো জামাত এরকম শিয়ানা। যাই হোক, বিএনপিকে খেয়ে ফেলবে অজগরের মতো। ওই চিঙ্কু বামের বাংলাদেশে 2024 5 আগস্টে বাম রাজনীতির কবর হয়ে গেছে, শেষ। বাংলাদেশে আর বাম রাজনীতি কোনোদিন বিন্দু মাত্র যাও ছিল, এখন মাইনাসে। আগে তো একটু 1-2% ছিল, মানে প্লাসে ছিল, এবার মাইনাসে যাবে ধীরে ধীরে, আর কোনোদিনই দাঁড়াবে না। কোনোদিন আর আওয়ামী লীগে দাঁড়াইতে দিবে না, দিবে আপনাদের। বহুত তো ফাতরামি করছেন আওয়ামী লীগের, ছিটতে পারবেন না। মুরগির পশম নিজের একেবারে কত কিছু ফোটানি দেখেন, সাললাই কুইতার নাম বাগা, সারা দুনিয়া, সারা বাংলাদেশে 2000 লোক, তার চা পাকি এখানে সারাদিন শেখ হাসিনার বিরুদ্ধে বয়ান, সারাদিন বঙ্গবন্ধুর বিরুদ্ধে, সারাদিন ছাত্রলীগের বিরুদ্ধে বয়ান, সারা বাংলাদেশে তার নাই 2000 লোক। ওই চাপাতে দেশ চলে না, দেখতে পারবেন। ডিসেম্বরে দেখেন খেলা জমে গেছে। তবে বাংলাদেশে তিনি এই ঘোষণা দেওয়ার পরে 1 টাকা বিনিয়োগ হবে না এই দেশে, এই 6 মাস অন্তত হবে না, আর হবেই না এই দেশে বিনিয়োগ। 7 শ্রেণীর লালবদর, কোমলমতি লালবদর, সুবিধাবাদী লালবদর, এদের মধ্যে প্রথম 5 শ্রেণীকে আমাদের ইনক্লুসিভ সোসাইটিতে অন্তর্ভুক্ত করতে হবে এবং 6 নাম্বার এবং 7 নাম্বার
যে লাল বদর পাকিস্তান নিবাসী করতে পারি। পাকিস্তানের সাথে আমরা কিছুটা প্রাথমিকভাবে আলোচনা করেও দেখতে পারি যে এই মানুষগুলোকে তোমরা যদি নিয়ে যাও, তাহলে এমনকি যদি আমরা কিছু টাকা পয়সাও যদি ওদেরকে দিয়ে দেই, বা পাকিস্তানে আমরা যদি কিছু একটা শহর যদি কিনি, ওদের জন্য একটা যদি কিছু শহর বন্দর করে দেওয়া যায়, তারপরেও কিন্তু এই যে 6 নাম্বার এবং 7 নাম্বার শ্রেণীর যে লাল বদর, ওদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে। জুলাই ষড়যন্ত্র স্পেশাল এপিসোড 15-তে আজকে আলোচনা করব 7 শ্রেণীর লাল বদরের কথা। আমরা যদি লাল বদরদের এই শ্রেণী বিভাগটা বুঝি, তাহলে আমরা ভবিষ্যতে এটা সহজে নির্ধারণ করতে পারবো যে কে আমাদের বন্ধু, কে আমাদের শত্রু, মানে আমাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশের। শুরু করার আগে বন্ধুরা, আপনাদের অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যারা ইতিমধ্যে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, যারা আমার ভিডিওগুলো শেয়ার করেন, তারা দেখেন। আপনাদের সবার ভালোবাসায় আমি কৃতার্থ হয়ে যাই। আমাদের উদ্দেশ্য অত্যন্ত পরিষ্কার। আমরা দেখেছি 2024-এ জঙ্গি উত্থান হয়েছে মিথ্যাকে কেন্দ্র করে, অসভ্যতাকে কেন্দ্র করে, সংস্কৃতিহীনতাকে কেন্দ্র করে, অশিক্ষা, কুশিক্ষা, মধ্যযুগীয় বর্বরতাকে কেন্দ্র করে। আমরা চাচ্ছি আমরা বাংলাদেশটাকে ঠিক তার বিপরীতে গড়ব। ভালোবাসার বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় একটা বাংলাদেশ, যেটা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। এক কথায় বা 3 কথায় একটা আধুনিক, অসাম্প্রদায়িক, উদার, গণতান্ত্রিক রাষ্ট্র। সুতরাং আমার এই সংগ্রামে আপনারা সাথী হবেন বন্ধুরা, এটা তো অত্যন্ত প্রত্যাশিত। এখন আসুন এই 7 শ্রেণীর লাল বদরের প্রথম শ্রেণীটাকে আমি মনে করি নরম মনের লাল বদর বা কোমলমতি লাল বদর বলতে পারেন। এরা নরম মানুষ, এদের কাইন্ড। অর্থাৎ আমি যে শ্রেণীতে পড়ি, কিন্তু আমি জুলাইতে এক মুহূর্ত আমার মনে হয়নি যে জুলাই জঙ্গি উত্থানে আমাদের আসলে নরম মনের দেখানোর কোনো সুযোগ আছে। সেটা হলো তারা দেখেছে যে অনেক মানুষ রাস্তায় নেমেছে, বিশেষ করে ছেলে মেয়েদের নামিয়ে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের পেছন থেকে জঙ্গিরা চাকরির নামে, অর্থাৎ সরকারি চাকরিতে কোটা প্রথা বিলোপ করার নামে, যেটা খুবই জনপ্রিয় একটা ইস্যু। তারপরে এরপরে শুরু করলো বৈষম্য দূর করবে, তারপরে আরেকটা কান্নাকাটি ছিল যে গণতন্ত্র কায়েম করবে, অর্থাৎ নির্বাচনী ব্যবস্থা কায়েম করবে। আপনারা দেখেছেন যে জঙ্গি উত্থানের পরে জঙ্গিরা কিন্তু কোনোটাই করেনি, একটা কাজও করেনি। এমন নগদ প্রতারণা এই ধরনের একটা বড় ধরনের উত্থানের পর পৃথিবীতে খুব কম দেখা যায়। এই কোমলমতি লাল বদরদের অনেকেই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। এদের মধ্যে যাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি, তাদের অনেককে আমি স্নেহ করি, ভালোবাসি। আমি তাদের প্রতি মোটেই একেবারেই রাগান্বিত নই। এদের মধ্যে আবার একটা উপশ্রেণী আছে যে তারা ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ন্যায় বিচার পাননি। শেখ হাসিনার কাছ থেকে বলাটা খারাপ হচ্ছে, ব্যক্তিগতভাবে, অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং আওয়ামী লীগের সরকার থেকে যে ধরনের কোনো না কোনো ভাবে বঞ্চিত হয়েছেন, তারা ক্ষুব্ধ হয়েছেন। যদি একটা বড় উদাহরণ দিয়ে আপনারা বুঝতে পারবেন, আমাদের গর্ব বলতে পারেন সবার যে একজন নারী যিনি খুব বিখ্যাত, তসলিমা নাসরিন। আপনারা দেখেছেন যে উনি জুলাই জঙ্গি উত্থানে চেয়েছিলেন যে শেখ হাসিনা সরকারের পতন ঘটুক। আমি জানি যে এই তসলিমা নাসরিনের নাম বলার সাথে সাথে আমার অনেক বন্ধু উত্তেজিত হয়ে গেছেন যে তসলিমা নাসরিনকে কেন বলা হবে, সে তো নাস্তিক। দেখুন, এই জিনিসটা আমি বারবার সবাইকে অনুরোধ করি যে এটা বোঝার চেষ্টা করুন। তসলিমা নাসরিনকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে কারণ তসলিমা নাসরিন জামাতের সমর্থক নয়। কিন্তু জামাতের সমর্থক যেসব নাস্তিক আছে বা ছিল, যেমন ধরুন বদরুদ্দিন ওমর, এই ধরনের অনেক নাস্তিক কিন্তু আছে, ফরহাদ মজহার, সলিমুল্লাহ খান, তাদেরকে তো কেউ বাংলাদেশ থেকে তাড়িয়ে দেয় না, তাই না? দেয় কি? তাহলে আপনি আপনার পক্ষের একজন নাস্তিক এবং যিনি অনেক বেশি মননশীল, অনেক দয়ালু মনের মানুষ হিসাবে, যিনি অনেক উন্নত না হলে তো আসলে মুক্তিযুদ্ধের চেতনায় সংশ্লিষ্ট হওয়া যায় না। তা আপনি তসলিমা নাসরিনকে তাড়িয়ে দিবেন। কিন্তু দেখেন, এই যে বদরুদ্দিন ওমর, আগাগোড়া একজন পাকিস্তানি নাস্তিক, অর্থাৎ পাকিস্তানি সেকুলার বা নাস্তিক, সে কিন্তু সুখে শান্তিতে বাংলাদেশে বসবাস করলো। সবাই জানে লোকটা নাস্তিক, কেউ কিন্তু তার গর্দান পত্তন করতে যায় নাই। এই জিনিসটা আপনারা ধর্তব্যের মধ্যে নিবেন না। আপনারা হয়তো বলবেন যে না, বদরুদ্দিন ওমর নাস্তিক, কিন্তু সে তো নবীকে গালি দিত না, আল্লাহকে গালি দিত না, কোরআন সম্পর্কে সমালোচনা করতো না। দেখুন, এই তর্ক বহুদূর নিয়ে যাওয়া যায়। তসলিমা নাসরিন খুব বেশি গালিগালাজ করেছে কোথাও আমরা শুনিনি। আর যে কোনো বিষয়ে তো আমরা বিশ্বাস করি যে কারো সমালোচনা করার রাইট আছে। আপনি যদি সমালোচনা গর্দান কর্তন করে বন্ধ করেন, সমালোচনা তো বেড়ে যাবে। আমার এই ভিডিওটা সেই উপলক্ষে নয়, সেই জন্য বলছি না।
কিন্তু দেখেন আসাদ নূরের কাছ থেকে আমি শুনেছি এই যে দ্রিকের যে একটা ছেলে বুড়া আছে শহীদুল, নাস্তিক শহীদুল, যে ছবি তোলে, এই যে নানান ধরনের অভিনয় করে, সাইকেল নিয়ে ঢাকা শহরে হাঁটে, আপনার প্যালেস্টাইনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে কি কি করে। এই নাস্তিক বাংলাদেশের সবচেয়ে বেশি কিন্তু এই আল্লাহ, নবী এবং কোরআনকে গালিগালাজ করে, এবং আসাদ নূর নিজে শুনেছে সেটা। এরা দুইজন একসাথে জেলে ছিল, এই শহীদ আর আসাদ নূর। তো আপনি চিন্তা করতে পারেন এই শহীদ দ্রিকের যে শহীদ, ওর গর্দান কাটবে বাংলাদেশে, এমন সাহস বাংলাদেশের কারো আছে? আপনি পারবেন? আওয়ামী লীগের যারা গর্দান কর্তন করতে চান শহীদের গর্দান কর্তন করতে পারবেন? আসলে বিষয়টা গর্দান কর্তনটা এসছে বাংলাদেশে পুরোপুরি রাজনৈতিকভাবে, রাজনীতি থেকে এসেছে। জামাতের কথা হলো, যেই নাস্তিক আমাকে সমর্থন করবে পাকিস্তানি সেকুলারিজমের মাধ্যমে, সেই নাস্তিককে আমি বুকে ধরে রাখবো। আর আপনি আওয়ামী লীগ আহম্মকের মতো আপনি কিন্তু আপনার মুক্তিযুদ্ধের পক্ষের নাস্তিকগুলোকে ওরাও মেরে ফেলতে চায়, ওরা সবচেয়ে বেশি মেরে ফেলতে চায়, কারণ মুক্তিযুদ্ধের পক্ষের কাউকে তো ওরা রাখতে চায় না। আবার আপনি কিন্তু তসলিমা নাসরিনকেও মেরে ফেলতে চাচ্ছেন। এখানে আপনার বোকামি না, যে মেরে ফেলতে চাচ্ছেন তসলিমা নাসরিনের গর্দানটা কেটে ফেলতে চাচ্ছেন, তাকেও কিন্তু জামাত গর্দান কেটে দিবে যদি আপনি আওয়ামী লীগের সমর্থন হন। আপনি যত বড় হুজুর হন, যত বড় আপনি ধর্মপ্রাণ মানুষ হন, জামাত কিন্তু সুযোগ পেলে আপনার গর্দানটাও কর্তন করে দিবে। অথচ দেখেন জামাত কত সযত্নে তাদের নাস্তিক হিন্দুগুলোকে রক্ষা করে। এই যে আপনার পিনাকি, তারপরে দেবপ্রিয় ভট্টাচার্য, গৌতম দাস, এদেরকে অনেক সম্মান করে তারা রক্ষা করে না? তাদেরকে যে গৌতম দাসের কিছু দেখি যে জামাতের ছেলে তাকে সুন্দর করে ইউটিউবটা সাজিয়ে দেয়, আর গৌতম দাস কথা বলে। তো জামাতের এই চাতুর্যগুলো আপনারা বুঝলে আপনারা কিন্তু এই যে একজন নাস্তিককে দেখে কিন্তু গর্দান কাটার জন্য উত্তেজিত হয়ে যাবেন বলে আমার মনে হয় না। অধ্যাপক জাফর ইকবাল কতবার বলেছেন যে আমি নাস্তিকও না, আমি কোনোদিন ধর্মের সমালোচনা করিনি। তার গর্দান কিন্তু কাটার জন্য গর্দানে উঠে গিয়েছিল একটা জঙ্গি। সেটা কি শহীদের হয়? শহীদ তো দেখেন যে ঢাকা শহরে সে কিন্তু মাস্তানি করে বেড়াচ্ছে, অলমোস্ট মাস্তানি করে বেড়াচ্ছে। দ্রিকের শহীদকে তো কেউ গর্দান কর্তন করতে যায় না। ফলে আপনাকে এটা বুঝতে হবে যে গর্দান কর্তনটা পুরোপুরি আপনার এটা রাজনৈতিক ইস্যু করে ফেলেছে পাকিস্তানি ঘাতক বাহিনীগুলো। ফলে শহীদ আল্লাহকে গালি দিলে, কোরআন সম্পর্কে সমালোচনা করলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ গালিগালাজ করলে কেউ কিন্তু তার গর্দান কর্তন করতে যায় না। ইদানিং দেখবেন একটা ছেলে প্রচন্ড লাল বদর, ওর নাম হলো কিশোর পাশা ইমন, নামটা আমি সঠিক বলতে পারছি কিনা। এই ছেলেটা দেখবেন, এই ছেলেটা নাস্তিক, এই ছেলেটাকে আমি পছন্দ করি। এই যে আমি পছন্দ করি বলছি, আপনিও কিন্তু আবার রেগে যাবেন যে ওকে আমি কেন পছন্দ করি। দেখুন, আমার কাজটাই হলো কাউকে ভালোবাসা, পছন্দ করা। ছেলেটা মেধাবী, একটা বাংলাদেশি ছেলে, যদিও পশ্চিমবঙ্গ থেকে এসে শুনেছি ও তো অনেক কথা সঠিক বলে, অনেক সঠিক কথা বলে দেখে আমি ওকে পছন্দ করি। কিন্তু দেখেন এই ছেলেটা ইদানিং দেখা যাচ্ছে কারণে অকারণে নবীকে গালি দিচ্ছে, আল্লাহকে গালি দিচ্ছে, কোরআন শরীফ সমালোচনা করছে, ওসব যুক্তরাষ্ট্র বা অন্য কোনো পশ্চিমা দেশ থেকে করছে। এবং আমার মনে হচ্ছে এই ছেলেটাকে জামাত নামিয়েছে। জামাত দেখেছে যে পিনাকিরও জনপ্রিয়তা পড়তির দিকে, আর পিনাকি একা কত করবে, কত কষ্ট করছে পিনাকি, যদিও সে যথেষ্ট রুজি রোজগার করছে, জামাত সেই সুযোগ তাকে করে দিয়েছে। মানে অসৎ পথেও দরকার নেই, পিনাকির যে ইউটিউবে যে পরিমাণ আমরা সবাই ওইটা গিলি, তাতে ওর অনেক টাকা হয়ে যায়। কিন্তু তারপরেও কিন্তু পিনাকির জনপ্রিয়তা পড়তির দিকে। তারপরে আবার যে এই ইলিয়াস নামক যে সন্ত্রাসী আছে, ও আর ওইভাবে ইফেক্টিভ না। মাহমুদুর রহমান তো পত্রিকা করছে, সে ইফেক্টিভ বাট চলছে না, মানে জামাতের আরো দরকার। কনক সারোয়ারেরও তাই। এইখান থেকে আমার মনে হয় যে কয়দিন আগে আবুল কাশেম ফজলুল হক মরে গেল, যে পাকিস্তানি নাস্তিকগুলো আছে, আমার মনে হয় এই ছেলেটাকে জামাত নামিয়েছে এবং বলেছে যে তুমি আল্লাহ, নবী, কোরআন এদেরকে গালিগালাজ করো। দেখেন এই ছেলে ওগুলা গালিগালাজ করে, আবার কিন্তু এই জুলাইয়ের ব্যাপারে ওর পজিশন কিন্তু খুব ক্লিয়ার যে ও স্বঘোষিত একজন লালবদর, আবার স্বঘোষিত নাস্তিক। দেখুন, এটা আমি বলছি না যে এটা হয়েছে, আমি জানি না, তবে ভবিষ্যতে যদি কোনোদিন এটা আমাদের চোখের সামনে চলে আসে যে এই ছেলেটাকে আল্লাহ, নবী, রাসূল এদেরকে গালিগালাজ করে ওই জুলাইকে সমর্থন করার জন্য যদি তারা নামিয়ে থাকে, কারণ জামাত আমাদের সাথে আমাদের সমাজে যত ধরনের চাতুর্য করেছে, সেই ধরনের চাতুর্যের মধ্যে এই একটা জিনিস পড়ে আর কি। না হলে একটা ছেলে সব দিক থেকে এত মেধাবী, কিন্তু ওই জায়গায় গেলে সে কুযুক্তি দিতে থাকে। সাধারণত কোনো নাস্তিক তো কুযুক্তি দেয় না, কিন্তু জুলাইয়ের ব্যাপারে এই ছেলেটা কিশোরী, এখনো অল্প বয়সী, অত্যন্ত মেধাবী, এবং সে অত্যন্ত, তার কণ্ঠ, চোখ অত্যন্ত সুন্দর, এবং তাকে আমি তার মেধার জন্য, সবকিছুর জন্য তাকে কিন্তু আমি পছন্দ করতে রাজি ছিলাম। কিন্তু ছেলেটা সম্পূর্ণ কুযুক্তি দিয়ে কিন্তু সে যে লালবদর ছিল এটা তো প্রতিষ্ঠিত করেই, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে ওর মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যতটুকু না তার চেয়ে বেশি বেয়াদবি করে। তো এই জায়গায় আমাদের বুঝতে হবে যে আপনি এই যে আপনার পক্ষের জঙ্গিগুলাকে যে আপনি মারার জন্য আওয়ামী লীগের কর্মী ভাই বোনরা আপনাদের
বলছি যে আপনি ভাবছেন যে এর নাম মেরে ফেললে আপনি গুনাহ করছেন, তাহলে জামাত গুনাহ করছে না? কিন্তু জামাত তো মানে বলতে চাচ্ছে যে তারা তারা ইসলাম ধর্ম কায়েম করতে চায়। এখানে ভাই বোন শুনুন, এটা রাজনীতির খেলা, রাজনৈতিক ভাবে তারা এটাকে ক্যাপিটালাইজ করছে। ফলে মুক্তিযুদ্ধের আপনি যে তসলিমা নাসরিনের গর্দান কেটে ফেলবেন, আপনি যদি আওয়ামী লীগের সমর্থন, আপনার গর্দানও কিন্তু জামাত কেটে দিবে। তো এই জিনিসগুলো আপনারা একটু বিচার বিশ্লেষণ করে গর্দান কর্তনের জন্য দাঁড়িয়ে যাবেন। আশা করি সবচেয়ে ভালো হয় গর্দান কর্তনের চিন্তাটা সবাই মন থেকে মুছে ফেললে ভালো। অন্তত আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তো হবে অসাম্প্রদায়িক। হ্যাঁ, তসলিমা নাসরিন যদি অন্যায্যভাবে সমালোচনা করেন, আমরা সেটা জবাব দিব, তার সাথে আলোচনা করব, কিন্তু তাকে তার অধিকার ফিরিয়ে দিব। বাংলাদেশের কোন মানুষে দেখুন, বঙ্গবন্ধুর আমলে দাউদ হায়দার নামে একজন কবিকে আমরা বিদেশে পাঠিয়ে দিয়েছি, কি না কি করেছে, কি লিখেছে আমি জানি না, এরকম একটা, কিন্তু পরে শুনেছি যে এমন কিছু তিনি লিখেননি। তা আমরা এই দাউদ হায়দার কিন্তু আজীবন, বঙ্গবন্ধু সরকার ওনাকে নির্বাসিত করেছেন, কিন্তু আজীবন মুক্তিযুদ্ধের চেতনার প্রতি উনি কিন্তু লয়াল ছিলেন, সেখান থেকে কখনো ফিরে যাননি। অথচ আপনারা দেখেন জামাতের জঙ্গি নাস্তিক গুলাকে আপনারা কিছুই করতে পারেন না। এই যে আহমদ ছফাও নাস্তিক ছিল, বাট ও তো নাই। সলিমুল্লাহ খান, ফরহাদ মজার, দ্রিকের শহীদ, কিংবা আরো অনেক আছে, অসংখ্য, এগুলো তো বলে শেষ করা যাবে না। ওই যে একটা ছেলে ইয়েতে পালিয়ে গেছে সুইডেনে, কি তাসনিম খলিল, তো ওদেরকে তো কেউ কল্লা কাটতে যায় না, তাই না? তো আপনারা এখানে বোকামি করছেন না? আমার কথা হলো যে দেখুন, আমরা কারো কল্লা কাটবো না। জুলাই জঙ্গিরা এবং এরা চাতুর্যের সাথে মিথ্যা বলে সমাজকে বিপথে নিয়েছে, বাংলাদেশকে ধ্বংস করেছে। আমরা প্রেমের পথে, সম্প্রীতির পথে বাংলাদেশকে উদ্ধার করব। এই ছিল আমার সংক্ষেপে প্রথম শ্রেণীর লাল বদরের কাহিনী। দ্বিতীয় শ্রেণীর লাল বদরটাকে আমি সুবিধাবাদী হিসাবে দেখি। এরাও সেকুলার, এরা আছে, কিন্তু এদের কাছে ব্যক্তিগত স্বার্থটা অনেক বড়। উদাহরণ না দিলে আপনারা বুঝবেন না। এই শ্রেণীতে ঠিক আওয়ামী লীগের যারা লাল বদর হয়ে গিয়েছিল, সেই আমাদের এখন যিনি সাজা বলতে পারি অন্যায্যভাবে জেলে আটক আছেন, আসাদুজ্জামান নূরের ছেলে মেয়ে, এরকম নাকি 14 গোষ্ঠী তার সব লাল বদর হয়ে গিয়েছিল। আমরা আলী জাকেরের ছেলেকে দেখেছি লাল বদর হয়ে যেতে। এইভাবে যত আওয়ামী লীগের অনেক আছে, নাম বলে আর আমি দুটো নাম বলবো তারপরেও চিহ্নিত করার জন্য। দেখবেন এখন আমরা যদি আমি ওই দিন ফেসবুকে চিৎকার করতে দেখলাম, একটা ছেলে আছে না, কি যেন নাম, জয় মামুন, সাংবাদিক, বিখ্যাত সাংবাদিক, সে চিৎকার করছে যে জুলাইতে আমরা প্রতারিত হয়েছি। ওরা লাল বদর হয়েছিল। বা আরো আমার খুব প্রিয় আনিস আলমগীর, সেও লাল বদর হয়েছিল, এবং সে আবার এটাও পোস্ট দিয়েছিল, এটা সবাই, যে শেখ হাসিনা আর ফিরে আসবে না। এরা ঠিক আছে, এদের আদর্শের চেয়ে এদের ব্যক্তিগত স্বার্থ অনেক বড়। যখন দেখছে যে আসলে ইউনুস ফেল করে গেছে, আর ইউনুস তো আনিস আলমগীরকে নির্যাতনই করেছে অহেতুক বিনা কারণে। ওই দুই সন্ত্রাসী আনিস আলমগীরকে ধরিয়ে দিয়েছিল, একটা পিনাকি, আর একটা হলো যে সবচেয়ে বড় সন্ত্রাসীদের মধ্যে একটা গোলাম মুর্তজা, যে এখন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে চাকরি করছে। আনিস আলমগীরও কিন্তু পোস্ট দিয়েছিল যে শেখ হাসিনা আপনি আর ফিরবেন না। ওই পোস্টটা আমি পড়েছিলাম। আনিস আলমগীরের দুর্ভাগ্য বা আমার সৌভাগ্য। তো এরা আবার বুঝে গেছে যে এই জুলাই জঙ্গি উত্থান ব্যর্থ হয়েছে। এই সুবিধাবাদী শ্রেণীটা সবাই বুঝে গেছে। এরা সবাই যার যার মতো করে এখন আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে নিয়ে, বা ওরা ওদের মতো করে কথা বলে। আমি এদেরকেও আমি মনে করি যে এরা ঠিক আছে, আমরা তো আসলে চিহ্নিত করতে পারি, কিন্তু একটা সমাজকে তো আমরা ইনক্লুসিভ সোসাইটি করতে চাই। সুতরাং তারাও আমাদের ভাই, বন্ধু, আমাদের আত্মীয় স্বজন। এটা হলো আমার কাছে দ্বিতীয় শ্রেণীর লাল বদর। তৃতীয় শ্রেণীর যে লাল বদরটা আমি চিহ্নিত করেছি, এরা হলো ডলারখোর লাল বদর। এই জায়গায় কিন্তু আমরা দেখেছি যে আপনার একেবারে সেই যে একটু আগে বলেছিলাম যে আলী রিয়াজের ছেলে থেকে শুরু করে এই সকল ধরনের অভিনেতা, অভিনেত্রী, বুদ্ধিজীবী, যারা অত পরিচিত না কিন্তু লেখক, কবি, সাহিত্যিক, এদের বেশিরভাগই ওই যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছিলেন যে 29 মিলিয়ন ডলার এবং আরো অনেক ডলারের হিসাব আপনারা জানেন, এইটা খেয়ে নগদ ডলার খেয়ে এরা রাস্তায় নেমেছিল একেবারে বেনিয়া হিসাবে, দেশদ্রোহী হিসাবে। এবং এর মধ্যে দেখেন ওই যে বাঁধন নামে ওই মেয়েটা ছিল, এবং মোশাররফ করিম তো বাংলাদেশের সেরা অভিনেতাদের একজন। এইসব অভিনেতা, অভিনেত্রীদের এমনিতে তো এরা প্রচন্ড অশিক্ষিত, এটা তো মানতে হবে। এরা অভিনয়টা ভালো জানে, কিন্তু মোশাররফ করিম অশিক্ষিত, কিন্তু তার হয়তো এক ধরনের চেতনাবোধ থাকতে পারে, বেশিরভাগেরই কিন্তু নাই। আমরা ইয়েকে দেখেছি, ফারুকিকে তো আমরা দেখেছি সরাসরি শিবির কিন্তু সিনেমা বানিয়ে ফেলেছে। এরকম অসংখ্য মানুষ, এরা ডলার পেয়ে, ডলারের লোভে, আর যারা ডলার পায় নাই তারা হয়তো ভবিষ্যতের লোভে, কোনো না কোনো লোভে, কিন্তু মূলত এরা ডলারখোর, এরা লাল বদর হয়েছিল। এরা নিজেদেরও ভবিষ্যৎ ধ্বংস করেছে, দেশটাকেও ধ্বংস করেছে। আরেকটা জিনিস দেখবেন, আমি যে প্রথম শ্রেণীর লাল বদরটা বললাম, যারা কোমলমতি, এমনিতে তো জামাত, শিবির, এদের অভিনয়ের তো কোনো শেষ নাই, এরাই তো সেরা অভিনেতা। এবং এমনকি পিনাকি দেখবেন, পিনাকি কিন্তু খুব বড় মাপের অভিনেতা, মানে শুধু নাটকে অভিনয় করলেও সে ভালো করতো, সে গিটারও বাজায়, কি যেন বাজায়, সব দিক থেকে আসে আর কি। হিটলারের সব চরিত্র
চরিত্রই আমাদের এই প্রিয় পিনাকির মধ্যে আছে। পিনাকিকে আমি অনেক কারণে পছন্দ করি, আমি তো বলেছি আমার এই দোষটা আছে যে মেধাবী মানুষদের আমি পছন্দ করি। তো এরা এদের অভিনয়ের সাথে যোগ হয়েছে দেখেন মোশাররফ করিমের অভিনয়, বাঁধনের অভিনয়, আরো আছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই মেয়েটা যে শিক্ষিকা যে বলেছিল যে আসমান জমিন সব কেঁপে যাচ্ছে, এত অভিনয় দেখেও কিন্তু আমাদের কোমলমতি শ্রেণীটা কিন্তু সেই সময় জুলাই জঙ্গিদের সমর্থন দিয়েছিল। 4 নাম্বার লাল বিএনপি। বিএনপি সম্পর্কে আলাদা করে এখানে বলার দরকার নেই, আমরা তো সবাই বিএনপি সম্পর্কে জানি। 5 নাম্বার লাল বদর হলো বাংলাদেশের বাম দলগুলা। এই বাম দলগুলা দেখেন এরা বাংলাদেশের জন্য শুরু থেকে কিন্তু বাম দল মানেই বাংলাদেশের আবর্জনা। সেই জাসদ, তারপরে যে এই যে ফরহাদ মজহার টজার, নুরুল কবির, এরা তো সবাই বামপন্থী চৈনিক। সেই মাওলানা ভাসানী কিংবা বদরুদ্দিন ওমর এবং এদের অসংখ্য মানুষ বিএনপিতে আছে, জাতীয় পার্টিতেও ছিল সেই কাজী জাফর আহমেদ, এরা অগুন্তি। এই বাম দলগুলো আপনার লাল বদর হয়েছে। এর মধ্যে আরেকটা যে এই লাল বাম দলগুলো তো বাংলাদেশে এখন আসলে কোনো তেমন এদের কোনো খুব একটা জায়গা নাই। এদের মধ্যে যাদেরকে আমরা মোটামুটি মুক্তিযুদ্ধের পক্ষের হিসাবে চিন্তা করতাম সেই সিপিবি, তারাও কিন্তু বড় লাল বদর হয়েছে। এখন তাদেরকে আসলে পাকিস্তানি সেকুলার ছাড়া অন্যভাবে চিহ্নিত করা যাচ্ছে না। এবং এরা এতটা নিষ্ঠুরতা করেছে আমাদের সাথে। দেখেন লাল বদর এই সিপিবির অফিসটা 5ই মে 2013 সালে কিন্তু এই জঙ্গিগুলাই কিন্তু পুড়িয়ে দিয়েছিল। ওই অংশ সিপিবির অফিস তো ওই জায়গায় নয়াপল্টন, যেখানে শাপলা চত্বরের কাছাকাছি। এরপরেও কিন্তু এই মুজাহিদুল ইসলাম সেলিম, প্রিন্স এরা যারা আছে এরা কিন্তু লাল বদর হয়ে গেছে 2024-এর জুলাই জঙ্গি উত্থানে। এবং আমি মনে করি যে এই আগে যেমন অন্য চৈনিক বামপন্থীগুলা এরা কিন্তু অনেক অসভ্যতা করছে। আপনারা যদি উপমহাদেশে দেখেন এবং সারা পৃথিবীতেও দেখেন, আজকে আমি আরেকজনের সাথে কথা বলছিলাম, আমাদের এক ছোট ভাইয়ের সাথে, সেও বলছিল কিভাবে এই বামপন্থারা সারা পৃথিবীতে একটা ইলুশনের মধ্যে আছে এবং ইসলামিক জঙ্গিবাদের তারা সহপাঠী হয়েছে। সেই তত্ত্বে না যাই, কিন্তু যেটা হয়েছে যে এই জুলাই জঙ্গি উত্থানে চরমভাবে স্বাধীনতা বিরোধী বাংলাদেশের মূল স্পিরিটের পরিপন্থী হিসাবে নতুন ভাবে যোগ হলো সিপিবি নামক সংগঠনটি। এটা নিয়ে আমি কিন্তু আলাদা একটা বক্তব্য দিয়েছিলাম। 6 নাম্বার লাল বদর হলো সরাসরি স্বাধীনতা বিরোধী মৌলবাদী জঙ্গি জামাত হেফাজত, আপনার যা যা আছে যত ধরনের জঙ্গি সংগঠন আছে এরা। এই 6 নাম্বার লাল বদর হলো সরাসরি এরা জেনারেল নিয়াজির হাতে হাত রেখে 1971 সালে 16 ডিসেম্বর আত্মসমর্পণ করেছিল এবং বলেছিল যে তারা বাংলাদেশে কোনোদিন তাদের উত্থান হবে না, তারা নিজেদেরকে মানে ভালো করে ফেলবে। এই কথা বলেই তো এই যে এখন যে ফুয়াদ শাহরিয়ার যে জঙ্গিগুলাকে আমরা দেখি ঢাকা শহর আপনার চষে বেড়াচ্ছে, এদের আব্বারা ছিল 1971 সালে 16 ডিসেম্বর আত্মসমর্পণকারী এবং এরাই জামাত হেফাজত ইত্যাদি নামে লাল বদর হয়েছে। মূলত জঙ্গি উত্থানটা সংগঠিত হয়েছে, পরিচালিত হয়েছে এদের নেতৃত্বে। এই সরাসরি যারা 1971 সালে নিয়াজির হাত ধরে সরাসরি মাফ চেয়েছিল, আত্মসমর্পণ করেছিল, সেই আত্মসমর্পণের এই যে দলিলটা, ছোট দলিলটা আমরা অনেকেই দেখিয়েছি, আমাদের বন্ধু সাজ্জাদ কাদির দেখিয়েছেন, আমি নিজেও আমার ফেসবুকে দেখিয়েছি, এটা নিয়ে একটা বোধহয় ছোট ভিডিও করেছিলাম। যারা সরাসরি সেদিন এই নিয়াজি সাহেবের হাত ধরে আত্মসমর্পণ করেছিল, এই 6 নাম্বার শ্রেণীর লাল বদর, তারা কিন্তু জঙ্গি উত্থান ঘটিয়েছে, তারা নেতৃত্ব দিয়েছে, তারা এই যে নানান ধরনের অভিনয় করতে হবে তারা সেটা করেছে, তারা ম্যাটিকুলাস ডিজাইন করেছে, তারা সব ধরনের খুন খারাপি করেছে, অথবা পেছন থেকে অনেক খুন তো বিএনপি করেছে, পুলিশ খুন বা বিএনপির লোকজনই সবচেয়ে বেশি স্বীকার করেছে, কিন্তু বিএনপিকে দিয়ে কাজটা করিয়েছে কিন্তু এই 6 নম্বর শ্রেণীর লাল বদর, যারা আসলে মূলত এই লাল বদর উত্থানের আপনার সহযোগী, জঙ্গি উত্থানের সহযোগী, এই যারা সরাসরি 1971 সালের 16 ডিসেম্বর জেনারেল নিয়াজির হাত ধরে আত্মসমর্পণ করেছিল। 24-এর জঙ্গি উত্থান এদের নেতৃত্বে হয়েছে, এদের মেকানিজমে হয়েছে। যত আমরা মেটিকুলাস ডিজাইন শুনি, সেই আত্মঘাতী জঙ্গি মাহফুজ এখন অবশ্য এই 6 নাম্বার থেকে সে 1 বা 2 নম্বরে আসতে চাচ্ছে, তার কথাবার্তা শুনে এটাই মনে হয়। কিন্তু সজীব ভুঁইয়া, নাহিদ, সার্জিস, হাসনাত, কি এই যে যত নাম আছে, বা এদের সাথে যে তাসনিম, যারা ডাক্তার, মুক্তার, আছে না কতগুলো মেয়ে, এরা সবাই কিন্তু এই 6 নাম্বার শ্রেণীর লাল বদর। আর 7 নাম্বার শ্রেণীতে যে লাল বদরটা আছে এরা হলো পাকিস্তানি সেকুলার। এরা কারা? সেই মতিউর রহমান, মাহফুজ আনাম, অর্থাৎ প্রথম আলো ডেইলি স্টারের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, এই যত আছে, আবুল কাশেম, ফজলুল হক যে মরে গেল, বদরুদ্দিন উমর যে মরে গেল, নুরুল কবির, জিল্লুর রহমান, জাহেদ, ডক্টর জাহেদ যে এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হয়েছে, এই সবগুলা হলো আপনার পাকিস্তানি সেকুলার লাল বদর।
এদের আবার একটা বড় সংখ্যক শুধু সেকুলারই না, আবার নাস্তিকও। যেমন একটু আগে দ্রিকের শহীদের উপমা দিলাম, উদাহরণ দিলাম। তারপরে আপনার আবুল কাশেম ফজলুল হকের উদাহরণ দিলাম, জাহেদদের সম্পর্ক শুনি, সেও নাস্তিক, তাসনিম খলিল, এরা সবাই হলো আপনার, বা মাহফুজানা, মতিউর রহমান, এরা সবাই হলো পাকিস্তানি সেকুলার। পাকিস্তানি সেকুলাররা কেন লালবদর হয়েছে? এদের দুঃখটা হলো আরো ভারী। এরা সবাই মুসলিম সাম্প্রদায়িকতার কারণে নিজেরা নাস্তিক হওয়া সত্ত্বেও 1947 সালে পাকিস্তান চেয়েছিল। যেই 1971 সালে বঙ্গবন্ধু পাকিস্তানকে ভেঙে বাংলাদেশ করলেন, এরা কিন্তু মানসিকভাবে রাষ্ট্রহীন এবং উদ্বাস্তু হয়ে গেল। এদের দুঃখটা এতই গভীর যে এরা এই যে শ্রেণীটা, 6 নম্বর যে শ্রেণীটা বললাম, যারা 1971 সালে নিয়াজির হাত ধরে আত্মসমর্পণ করেছিল, এরা কিন্তু আবার এদেরকে খুন করে ফেলবে যদি এরা একটা রাষ্ট্র পায় একসাথে। কিন্তু তবুও এই 7 নম্বর পাকিস্তান শ্রেণীর অন্তরের আকাঙ্ক্ষাটা এত গভীর যে একটা পাকিস্তান পাওয়ার, এই গভীরতায় এই যে 6 নম্বর শ্রেণীটাতে আবার এদের গর্দান কেটে ফেলবে, এইটাকে এদের কাছে বড় ইস্যু মনে হয় না। যেহেতু জামাত এদের আবার গর্দান কাটে না, এদেরকে লালন পালন করে, ফলে এরা হলো লাল বদর এবং এরা বাংলাদেশের চিহ্নিত শত্রু। এই যে আমি 7 শ্রেণীর লাল বদরের কথা বললাম, আবার যদি বলি, কোমলমতি লাল বদর, সুবিধাবাদী লাল বদর, 3 নম্বরে বলেছিলাম যে ডলার খোল লাল বদর, 4 নম্বরে বলেছিলাম বিএনপি, 5 নম্বরে বলেছিলাম বাম দলগুলি, 6 নম্বরে বলেছিলাম সরাসরি স্বাধীনতা বিরোধী জঙ্গি শ্রেণী, জামাত, হেফাজত, আরো যারা যারা জঙ্গি গোষ্ঠী আছে তারা, এবং 7 নম্বরে হলো পাকিস্তানি সেকুলার। এই দুটোর মধ্যে আমাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশে কোনোভাবেই 6 নাম্বার আর 7 নাম্বার শ্রেণীর লাল বদরকে স্থান দেওয়া যাবে না। যারা স্বাধীনতা বিরোধী 1971 সালের সরাসরি জঙ্গি গোষ্ঠী, মৌলবাদী গোষ্ঠী, যারা 1971 সালে নিয়াজির হাত ধরে আত্মসমর্পণ করেছিল, এবং 7 নম্বর যারা পাকিস্তানি সেকুলার, যারা ছদ্মবেশী, এরা অত্যন্ত ক্ষতিকর আমাদের জন্য। আমরা এতদিন আসলে মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের শক্তির শ্রেণী বিভাজনে কখনোই এই পাকিস্তানি সেকুলারকে কখনোই কিন্তু নির্ধারণ করিনি এবং তাদেরকে বাংলাদেশের স্বাধীনতা শত্রু হিসেবে চিহ্নিত করতে পারিনি। আমার যত কথাবার্তা তার কিন্তু মূলে এইটা যে পাকিস্তানি সেকুলারকে চিহ্নিত না করতে পারলে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বাংলাদেশকে কখনো স্থায়ী করতে পারবো না। ফলে যে 7 শ্রেণীর লাল বদরদের কথা বললাম, এদের মধ্যে প্রথম 5 শ্রেণীকে আমাদের ইনক্লুসিভ সোসাইটিতে অন্তর্ভুক্ত করতে হবে, এবং 6 নাম্বার এবং 7 নাম্বার যে লাল বদর, তাদেরকে বাংলাদেশে আমরা তো আর খতম করবো না। আমরা তো ওদের মতো আসলে ওই যে রাস্তায় মানুষ মেরে ফেলা, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি তো আমরা অমানবিক না, আমরা মানবিক ধারায়, কিন্তু এদেরকে আমরা বিচার করব, কারণ এরা মুক্তিযুদ্ধকেই মেনে নেয়নি, বাংলাদেশকেই মেনে নেয়নি। এরা পাকিস্তানেই যেতে চায়, এদেরকে আমরা পাকিস্তান নিবাসী করতে পারি। পাকিস্তানের সাথে আমরা কিছুটা প্রাথমিকভাবে আলোচনা করেও দেখতে পারি যে এই মানুষগুলোকে তোমরা যদি নিয়ে যাও, তাহলে এমনকি যদি আমরা কিছু টাকা পয়সাও যদি ওদেরকে দিয়ে দেই, বা পাকিস্তানে আমরা যদি কিছু একটা শহর যদি কিনি, আমাদের এখনো সেই সামর্থ্য নাই, কিন্তু ওদের জন্য একটা যদি কিছু শহর বন্দর করে দেওয়া যায়, তারপরেও কিন্তু এই যে 6 নাম্বার এবং 7 নাম্বার শ্রেণীর যে লাল বদর, ওদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। আর বিতাড়িত করতে না পারলে ওদের 3টা জিনিসকে আমাদের শূন্য করে দিতে হবে। কি? তাদের